সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর ঈদ মানে কিন্তু হচ্ছে সর্বস্তরের মানুষের জন্য এমন একটা উৎসব যা আসলে সবাই মিলে একসাথে আমরা উপভোগ করতে পছন্দ করি, ঈদের সময়টা অবসরে কাটাতে পছন্দ করি, আর সেই সাথে কর্মময় ব্যস্ত জীবন থেকে কিছুটা অবসর আর পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং যে মানুষগুলোর সাথে সারা বছরব্যাপী হয়তো কুশল বিনিময় হয় না, ঈদের সময়টাতেও আমরা চাই যেন সেই মানুষগুলোর সাথে একটু করে হলেও ঈদের আনন্দ বা ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়। আর ঠিক এমনিভাবে আমাদের বাংলাদেশের ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে এমন কিছু মানুষ রয়েছেন যাদেরকে আমরা সারা বছর ব্যাপী অনেক ব্যস্ততার মাঝে দেখতে পাই। তাদেরও কিন্তু রয়েছে একটা ব্যক্তিগত জীবন, আনন্দ, উৎসব। অনেক ব্যস্ততার মাঝেও এই উৎসবগুলো ধরা দেয় তাদের কাছে আর 10টা সাধারণ মানুষের মতোই উৎসব হয়ে। প্রিয় দর্শক, আমাদের ঈদ উপলক্ষে চ্যানেল 9-এর বিশেষ আয়োজন 9 স্টার, এই আয়োজনে আমরা এমন কিছু ব্যক্তিত্ব আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি যাদের কর্মময় ব্যস্ত জীবনের পাশাপাশি ঈদের আনন্দ, উৎসব আর শৈশবের কিছু স্মৃতি তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। প্রিয় দর্শক, আজ আমার সাথে রয়েছেন আমাদের অত্যন্ত ভালোবাসার শ্রদ্ধেয় একজন মানুষ এবং যিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমাদের দেশে। তিনি আর কেউ নন, সাবেক সিনিয়র সচিব ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং স্মার্ট বাংলাদেশের রূপরেখা প্রণয়নকারী ডক্টর শামসুল আলম। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? সকলকে ঈদ মোবারক। ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার। আমাদের আমন্ত্রণে আপনি যে আমাদের 9 স্টারের স্টুডিওতে হাজির হয়েছেন এই জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাদেরকে, সকলকে ধন্যবাদ যারা শুনছেন। আপনার বাড়িতে হচ্ছে চাঁদপুর মতলব এবং শৈশবটা নিশ্চয়ই চাঁদপুর মতলবেই কেটেছে। বর্তমান সময়ে আমরা যারা এই প্রজন্মে রয়েছি তাদের কাছে চাঁদপুর শুনলেই সর্বপ্রথম ইলিশ মাছের কথা মনে হয়। তো এবার ঈদ উৎসবে যদিও কোরবানির ঈদ, সবার বাড়িতে গরু খাসির একটা ধুম পড়ে যায়, কিন্তু ইলিশ মাছ কি বাড়িতে হয়েছে? চাঁদপুরে আপনি একেবারেই তরতাজা ইলিশ পাবেন যখন ক্রয় করতে যান। তরতাজা ইলিশের স্বাদ আবার কিন্তু একটু ভিন্ন। এটা যখনই আপনি ফ্রিজে রাখবেন বা পরে খাবেন, সেই তরতাজা ইলিশ ধরে এনে এটাকে ফ্রিজে রাখার আগেই যদি পাক করা হয় সেটা একটু ভিন্ন স্বাদ বহন করে। বিশেষ করে সেটা আষাঢ় মাসে খুব বেশি ধরা পড়ে, এই গুড়ি গুড়ি বৃষ্টি থাকে, আর কিছুদিন পরে আমরা পেতে যাচ্ছি। সেই ইলিশ মাছটা ভিন্ন স্বাদ আসলে বহন করে। সরষে ইলিশ বলেন বা আপনাকে নারকেল দিয়ে তৈরি করেন, হ্যাঁ আছে, যেভাবে খান ওই ইলিশটার স্বাদ গন্ধ আলাদা। আপনার শৈশবের মানে ইলিশ খাওয়ার এমন কোনো গল্প কি আছে যেটা আজকে আমাদের সাথে শেয়ার করা যায়? আষাঢ় মাসে আবার পাট ফসল তো প্রধান ফসল ছিল, অর্থকরী ফসল। পাট শুকিয়ে বাজারে আগে পাট বিক্রি করে পাটের ব্যাপারীরা পাট পাট বলে ডেকে বাড়ি থেকেও ক্রয় করে নিয়ে যেত। তো ওই পাট বিক্রির প্রধান একটা হলো আকর্ষণ যে ইলিশ মাছ ক্রয় করবো আজকে। তো ওই পাট বিক্রি করে বাজারে প্রথমে গিয়ে প্রথম দিকেই এই ইলিশ বড় দেখে একটা ইলিশ ক্রয় করা হতো। তো সেটা ক্রয় করলে যদিও টুকরো ছিল না, আস্ত মাছই ক্রয় করা হতো। হলে সেটা আবার বাড়িতে আমার চাচারা যারা ছিল, আমার মা পাক করে প্রত্যেকের ঘরে 2 টুকরো 3 টুকরো ওটা দিত। তো ওইটা আসলে উপভোগ্য এবং এই যে শেয়ারিং আমাদের তখন একেবারে কৃষি সংস্কৃতিটাই অনেক মানে ভালো মন্দ যাই রান্না হোক না কেন পাশের বাড়িতে না দিয়ে বা পাশের ঘরের আত্মীয়কে না দিয়ে কিন্তু খাওয়া হতো না। ওইটা একটা গ্রামীণ সংস্কৃতি বলতে পারেন। তখন কৃষি প্রধান দেশ, কৃষি সংস্কৃতিটাই বা কৃষি পরিবার বা ধরেন এই কৃষি ভিত্তিক পরিবার যেগুলো, এই ইয়েটা ছিল তখন, এই শেয়ারিংটা। একটা বাড়িতে 3-4টা ঘর থাকতো, হয়তো আপন ভাই অথবা চাচাতো ভাই সবাই মিলে একসাথে থাকা, সেই যে যৌথ পরিবারের যে আমেজ সেটা নিশ্চয়ই আপনি পেয়েছেন। হ্যাঁ পেয়েছি। ওই চাচারা পৃথক ছিলেন, আমাদের 3টা বড় ঘর ছিল, টিনের 2 চাচার, আমার ফাদার, আর একটা কাছারি ঘর বলতাম আমরা, একটা আছে কাছারি ঘর। হ্যাঁ কাছারি ঘর। তো ওর বাড়ি ছোট কিন্তু বাগান ছিল, বাড়ির দক্ষিণে, বাড়ির পশ্চিমে পুকুর পাড়ে বাঁশঝাড় এবং অনেক আমের গাছ ছিল, ওগুলো বিভিন্ন ফলও ছিল আপনার।
কাউ বলে একটা ফল খেতাম, যাই না এখন শহরের লোকেরা এটা চিনবে আমি কিনা। খেয়েছি। কাউ, বেশ ডেউয়া, ওই ফলগুলো ও মাই গড, মানে আমরা সেম নাম, হ্যাঁ, আমাদের শরীয়তপুরে আমরা সেম বলে। খেতাম। বাড়িতে লিচু গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, আমরা নিজেরা পেয়ারা খেতাম। এই গরমের দিনে কিন্তু কাউ আর ডেউবা ভর্তা খেতে খুব মজা। কাউর আবার একটা ইয়ে করতো, ওই লবণ মরিচ দিয়ে এটা পোড়া মরিচ, সেটা খাওয়াটা সেই সংস্কৃতি বা সেইভাবে খাই কিনা এখন আর জানি না, কারণ অনেক শহরে বিষয় চলে গেছে গ্রামে। শহর আর গ্রামের এখন তো পার্থক্য অনেক কম। খুব করে মনে আছে যে আমরা যখন ঢাকা থেকে গ্রামে যেতাম তখন মানে নানু দাদুরা এগুলো জমিয়ে রেখে দিত যে আমাদের নাতি নাতনিরা আসবে, ওরা খাবে। গাছ থেকে কাউকে পারতে দিত না। করম চা ছিল, করম চা, এবং করম চাকে পাক করতে হতো আবার তিল দিয়ে। এই সেটা একটা অদ্ভুত স্বাদ। আবার সেটা চৈত্র মাসে তিল আসতো। তিল তো চেনেন, মানে যেটাকে আমরা সিসেমি বলি ইংরেজিতে। হ্যাঁ, ওটাকে ঘষে কালোটাকে সাদা করে ওইটাকে পাক করতো করমচা দিয়ে, এবং খুবই স্বাদ ছিল ওটা। ওটা আবার ইয়ে দিয়েও পাক করতে দেখেছি অনেক সময়, শুটকি দিয়েও পাক করতো অনেক জায়গায়। তবে ওই করমচার যেটা স্বাদ, এটা অপূর্ব। তো আমি একটু শৈশবের আপনার লেখাপড়ার স্মৃতিগুলো সম্পর্কে জানবো, স্কুল, কলেজ এবং তার পরবর্তী সময়ে বেড়ে ওঠা। তার আগে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আয়োজন নাইন স্টার ঈদের এই স্পেশাল আয়োজনে আরও অনেক আড্ডা হবে আমাদের আজকের বিশেষ অতিথির সাথে। তার আগে ছোট্ট একটি বিরতি আমি নিয়ে নিচ্ছি, ফিরবো এখন। সাথে থাকুন চ্যানেল 9-এর। ফিরে এলাম বিরতির পরে আমাদের ঈদের স্পেশাল আয়োজন চ্যানেল 9-এর অনুষ্ঠান নাইন স্টারে। প্রিয় দর্শক, সাথে রয়েছেন সাবেক সিনিয়র সচিব, পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং স্মার্ট বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করে ডক্টর শামসুল আলম স্যারের কাছে আরও একবার ফিরে যাচ্ছি। তবে আমাদের আজকের আয়োজনে কিন্তু আমরা একটু ভিন্ন রকমভাবে গল্প করছি। আশা করছি আপনারা আমাদের এই আয়োজনের পুরোটা সময় জুড়ে থাকবেন। স্যার, যেভাবে বলছিলাম যে শৈশবের পড়াশোনার গল্পটা একটু শুনতে চাই। আপনাদের যে সময়টা ছিল 50 দশক, সেই সময়টা 50 দশক আর 60-এর দশকে আমরা হাই স্কুলে পড়েছি। 50 দশকে আমার প্রাইমারি স্কুল, আর 40-এর দশকের শেষ দিকে আমার জন্ম। তো প্রাইমারি স্কুলে পড়েছি ধরুন 54, 55, 56, 58, 59, 60-এর দশকে এসে হাই স্কুলে চলে আসছি। হাই স্কুল কোনটা ছিল? হাই স্কুল মতলব হাই স্কুল, জেবি হাই স্কুলে আমি ভর্তি হয়েছি 1960 সনে। তো ওই শৈশবকালে যে কথাটা বললেন, ঈদের কথাই যখন উঠলো, ঈদের কথা দিয়ে শুরু করি। আর লেখাপড়া করেছি গ্রামের স্কুলে, একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, ওটাতে পড়াশোনা করেছি। আর ঈদের কথা যখন বললেন, সেটাই বলে যে ঈদটা কীভাবে দেখেছি আমাদের শৈশবকালে। বিশেষ করে ধরেন এই 50-এর দশকের শেষ দিকে বা 60-এর দশক, ওইটা বেশি মনে আছে। 56, 50 হওয়ার আগে খুব একটা মনে নেই, তখন 2-3-তে পড়ি। হ্যাঁ, অনেক ছোট হয়তো। তো এই ঈদের আসলে যেটা ভালো লাগতো, আজকে আর এটা বোধহয় এখন এইভাবে গ্রামে আছে কিনা। এখন তো ওই কুলসন সেমাই সবাই ক্রয় করে, গ্রামেও চলে যায়। আগে ঈদের আগে মানে অন্তত 15 দিন আগে দেখতাম মা, চাচি বা ভাবিদের বা বোনদের ওই হাতে সেমাই কাটতো আপনার বানিয়ে এনে। এখন তো লাচ্ছা সেমাই আছে, এইটা আগে তো শুনি নাই, দেখিও নাই। যেটা হতো এই আপনার সেমাই করে করে হাতে, মানে যেটা আমরা চুই পিঠা বলি, সেটারই বোধহয় ছোট ছোট ভার্সন। এই সেমাই বড় বড়, এটা হচ্ছে একটু মোটা হতো। এখন যে বাজারে যেটা কুলসন পাওয়া যায়, চিকন মেশিনে করে, ওটা হাতে এরা করতো, করে এই কুলো বা ধরেন বাঁশের এই ভান্ডের মধ্যে শুকাতে দিত। তো এইটা ঘন দুধ দিয়ে পাক করলে অপূর্ব, আর এটার গন্ধটা একটু ভিন্ন ময়দা দিয়ে। আরেকটা হতো ধান সেমাই বলি, হাতে ছোট ছোট করে কাটতো, ওইটাও আবার এরকম ওই ধানের মতো হতো আর কি, মানে চুই পিঠার একদম ছোট ছোট। ওইটাও ঘন দুধ, এটা কিন্তু খুব আয়োজন করে সবাই মিলে করতো। হ্যাঁ, বললাম তো, মা চাচিরা বসে গল্প করতে হয়। ঈদের 15 দিন আগের থেকে দেখতাম ওগুলো তৈরি হওয়া শুরু হয়ে যেত, রোদে শুকিয়ে ঈদের দিন সেটা পাক করতো। দেশীয় গুড় দিয়ে এটাকে আমরা সিন্নি বলতাম। ফিন্নি বা সিন্নি, ফিন্নি বলে গুড় দিয়ে এটা সিন্নি বলতো। নারকেল দিয়ে গুড় দিয়ে, ওটা অপূর্ব স্বাদ হতো। আর যদি শীতকাল হতো তাহলে ওটা আবার খেজুরের গুড় দিয়ে করলে ওরা ভিন্ন টেস্ট।
আবার রস দিয়েও কিন্তু হ্যাঁ খেজুর রস দিয়ে ওটা করতো। তো ঈদ উপলক্ষে ওইটা ছিল সবচেয়ে আকর্ষণীয়। আর কোরবানি ঈদ হলে তো গরু কেনা শুরু হতো, 5-7 দিন আগে থেকে গরু কেনা হবে। আর গরু সে সময় একটা কথা আপনাকে বলি, এখন এক গরু দেয় 2 গরু একজন, ওটা ছিল না। যেমন ধরুন আমাদের বাড়িতে আমার বাবা চাচারা মিলে ওই 7 ভাগ তো একটা গরু দিত, অথবা পাড়া প্রতিবেশী যারা আছে আমরা হয়তো 4 ভাগ নিতাম, 3 ভাগ ওদেরকে দিয়ে দিই, অথবা 3 ভাগ নিতাম 4 ভাগ শেয়ারিং করে। তখন এই গ্রামে এক গরু দেয় এরকম দেখিনি আসলে, খুব ধনাঢ্যরা যাদের ধান টান আছে তাদেরও না। তো সেইটা ওই শেয়ারিং করাটা হলো ওই কিনতে যাওয়া, প্রসেসিং করা, ওইটাকে নিয়ে আসা, এই যে একটা মেলামেশা গ্রামে ঈদ উপলক্ষে। কারণ আমাদের তো আর নাচ গান নেই আমাদের এই ধর্মীয় অনুশাসনে, তো ওই যে শেয়ারিংটার কিন্তু আলাদা একটা আনন্দ। আমরা ছেলেমেয়েরা দৌড়াতাম, আনতাম, তো মাংস ভাগ করা, গ্রামের অংশ দিয়ে দেওয়া, তো ওইভাবে এনে আবার ওখানে রান্না হচ্ছে, বাড়ি ভরে সবাই মিলে কলিজার মাংস পাঠিয়ে দেওয়া। গ্রামীণ সংস্কৃতিতে তখন যেটা ছিল, ঈদ উপলক্ষে আগে বা ঈদের পরেই আসতো আপনার কি বলবো, সার্কাস বলা যায়, এখন উপজেলা বলে থানা লেভেলে আসতো, অথবা বড় বাজারের ইউনিয়নে বাজার থাকলে ওখানে সার্কাস পার্টি আসতো। হ্যাঁ, এবং একটা মেলার হ্যাঁ ওই ঠিক সার্কাস পার্টির সঙ্গে আবার ওই যে নানান খেলাধুলা, চরকি, নানান কিছু সেটা হতো। তো আবার সেটা একেবারে সার্কাস যদি নাও হতো, তো যেটা আসতো ওই নাগরদোলা বলতো, আপনারা বুঝেন কিনা নাগরদোলা, মানে কাঠের হাত দিয়ে ঘুরালে ওই নাগরদোলাটা হইতো তখন, ওইটা ছিল আকর্ষণীয় বিষয়। ওটা পয়সা খুব ছিল না, 2 পয়সা বা আমার মনে আছে 2 পয়সা দিলে ওটা একবার চড়া যেত। আচ্ছা স্যার, সালামের কথা একটু জানতে চাই, যে ওই সময় যদি কাউকে সালাম করতেন তাহলে সালামের পরিমাণটা আসলে কেমন থাকতো? আসলে আমরা বাবার সঙ্গে বা চাচাদের সঙ্গে এখন যেমন একসঙ্গে বসে খাওয়া, কথাবার্তা, আমরা বাবাকে ভয় পেতাম আসলে। কখনো আমার বাবা জীবনে মারেনি আমাকে বা ধমক টমক দিয়েছে সন্ধ্যা, কিন্তু ভয় পেতাম খুব, মানে বাবাকে এড়িয়ে চলা একটা চেষ্টাই করতাম। বাবার সামনে খাওয়া মানে তো একদম কথাবার্তা নেই, চুপচাপ খেয়ে বসে উঠে যাওয়া ভাই বোনদের। মানে আমার তো মনে হয় যে লবণ না হলেও বলা হতো না যে লবণ লাগবে, কোনো রকমে খেয়ে ওঠা। এই ধরনের একটা পরিবেশে আসলে আমরা বড় হয়েছি। এই সময় মাঝে মাঝে হতো, এটা যদি শীতকাল হতো তখন আবার ঈদ উপলক্ষে যাত্রা গানের হতো, 1-2 দিন আগে বা পরে গ্রামে যাত্রা গান হতো, অথবা আবার কবিদের বা বাউলদের গানও হতো, কিন্তু তখন তো কবির লড়াইও হতো। হ্যাঁ, এগুলোই ছিল কিন্তু হচ্ছে বিনোদনের সহজ উপায়, এবং খুব ছিল না, উগ্রতা তো ছিল না ওর মধ্যে কোথাও, শালীনভাবে করা হতো। তো ওইটা গ্রামীণ সংস্কৃতিটা তখন কৃষি সমৃদ্ধ সমাজ বলা যায়। ওর মধ্যে ব্যবসায়ী ছিল একটা শ্রেণী, নানান ব্যবসা বাণিজ্য করতো, পেশাদারিরা ছিল, কামার কুমোর বা স্বর্ণের কাজ করতো, পোদ্দার, ওরাও ছিল 1-2টা পরিবার। তো এই মিলিয়ে একটা গ্রাম সমাজ। আর গ্রামে তখন তো হানাহানি ছিল না, আমরাও যারা ছোট ছিলাম, ওই চাচিরাও দুপুরের পরে বলতে আসো কিছু খেয়ে যাও, এরকম আর কি। এই যে একটা আত্মিক সম্পর্ক, হয়তো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু প্রত্যেকের সাথে যে একটা আত্মিক সম্পর্ক ছিল, আমার মনে হয় ওই জায়গাটা থেকেও কিন্তু লাইক আপনারা যারা একসাথে বড় হয়েছেন, প্রত্যেকের প্রতি প্রত্যেক পরিবারের একটা শ্রদ্ধাবোধ ছিল, যার কারণে যে ওই বাড়ির মেয়েকে ইভটিজিং করব বা তার দিকে বাজে দৃষ্টিতে তাকাবো, এই ব্যাপারটা কিন্তু ছিল না। আমাদের কালে যেটা সবচেয়ে আশ্চর্যজনক ছিল, কলের গান বাজানো। তখন একটু যারা ধনাঢ্য বা শৌখিন, তারা ওই কলের গান নিয়ে আসতেন, ওর মধ্যে রেকর্ড বাজাতেন পিন দিয়ে, এইটাই ছিল। আরেকটা মাইকও চালু হয়েছিল, আমি 60-এর দশকের শেষের দিকে মনে আছে, বিয়ে শাদী অনুষ্ঠান হলে, সুন্নতে খতনা করালে অনুষ্ঠান দাওয়াত দিত গ্রামের লোকদের, তখন ওই মাইক বাজাতো। এই হলো আপনার এন্টারটেনমেন্টের দিকটা, মানে উৎসবের দিকটা বা আনন্দের দিকটা। আর খেলাধুলা তো আছেই, আমাদের নিজেদের গ্রামের ছেলেদের মধ্যে বিকেলে হোলি সব একত্র হয়ে দাঁড়িয়াবান্ধা, গোল্লা সুট, এমনকি ধান কেটে নিয়ে গেছে সেই, আমরা এটাকে স্থানীয় ভাষা, আপনারাও হয়তো এটা বলে থাকেন, নাড়া খেতে বলতাম আমরা, এটা ধানের শেষ অবশিষ্টটা আর কি। তো ওখানে আমরা বল খেলতাম, সেই বলও অনেক সময় জাম্বুরা দিয়ে বানিয়ে, এখনকার মতো এত জিনিস তো পাওয়া যেত না।
পাওয়া যেত না। আমরা তো ক্রিকেটও এত প্রচলন ছিল না, এখন যেমন ক্রিকেট ছেলে। খেলাধুলার কথায় একটা খুব মজার খেলার কথা মনে পড়েছে আমার, তবে এই প্রসঙ্গে আসতে চাই, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন স্যারের সাথে আমার মানে গ্রামের বাড়ির এত মিল যে গল্পটা কিন্তু জমে উঠেছে, এবং আমি আমার শৈশবে ফিরে যাচ্ছি, যেগুলো অনেক আগেই হয়তো স্মৃতি হারিয়ে ফেলার মতো, কিন্তু তারপরেও মনে পড়ে যাচ্ছে। আবারও আমরা সেই আড্ডায় ফিরে আসতে চাই, কিন্তু তার আগে আমাদের 9 স্টারের আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। ফিরবো এখনই, আর আপনারাও থাকুন চ্যানেল 9-এর সাথে। আরও একবার আমন্ত্রণ আমাদের আয়োজন 9 স্টারের সাথে রয়েছেন আমাদের আজকের বিশেষ অতিথি ডক্টর শামসুল আলম স্যার। তার কাছে ফিরে যাচ্ছি। স্যার, ফিরে এলাম। আসলে আড্ডাটা এত জমে গেছে, শৈশবের স্মৃতি আসলে আমার খুব একটা বেশি মনে নেই, কারণ অনেক আগে যাওয়া হয়েছে, আর তখন এই ধরনের যে ঐতিহ্যগুলো সেগুলো আসলে বিলুপ্ত প্রায়। তো আমরা যারা ঢাকা থেকে যেতাম এরা ভাবতাম যে যদি তাদের মতন হওয়া যায়। তো আপনি খেলার কথা বলছিলেন, আমার মনে আছে যে হিন্দু বাড়িতে পোড়া মাটির একটা চাকি পাওয়া যেত, গোল একটা চাকি, মাছ। আমি নামটা ভুলে গেছি, কিন্তু মনে আছে চাকির মধ্যে গাড়ির মতো করে এটা টানলে এটা হতো। আরো একটু বলি আপনাকে, আপনারা অতটা দেখেছেন কিনা না, সুপারির বাগান আছে, সুপারির বাগানে সুপারির খোলটা পড়ে যায়, গেলে ওইটাকে ছোট্ট ভাই বোনদের বসিয়ে টানা, এইটাও একটা বিরাট ব্যাপার, এবং কত হাজারবার পড়ে গেছি, কারণ আমরা তো টানে নাই কেউ বোধহয়। মানে আমি মনে করি সেই সময় যারা আমরা বড় হয়েছি ওই খোলে বসি না, টানে নাই, এমন অভিজ্ঞতা, ধরে টানা আরেকজন বসে থাকতো। শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর ওই অঞ্চলে তো আসলে অনেক সুপারি বাগান। এটা বোধহয় আমাদের ওইখানকার একটা ঐতিহ্য, এটা বাড়ির একটা ঐতিহ্য। বাড়িতে আমাদের সুপারি বাগানও ছিল, নারকেল বাগানও ছিল একই সঙ্গে। এই তো ওই ডালা পাওয়া যেত, খোলটা পাওয়া যেত। শুধু তা নয়, খোল দিয়ে কিন্তু পাখাও বানাতো, এটা দেখছেন কিনা জানি না, হাত পাখা বানাতেন ওই কাপড় সেলাই করে, যেটা ওইটা কিন্তু ঘরে বানানো। তাল পাখাও একসময় পরে দেখলাম যে বাজারে কিনতে পাওয়া যেত। এটা তখন কমোডিফিকেশন হয়েছে, মানে এটা পণ্য হিসাবে বাজারে আসছে, হয়তো কেউ না কেউ আসলে উদ্যোক্তা হিসেবে এটাকে বাজারে পরের দিকে আসছে। পরে তো এখন তো শিল্প পণ্য গ্রামে, আর ঢাকা শহরের শিল্প পণ্য আর কৃষি পণ্যের কোনো পার্থক্য নেই। গ্রামে প্রচুর শিল্প পণ্য ব্যবহার করে এখন, মানে সবকিছু। এই যে ঈদ আসলো, আধুনিকতার সম্পূর্ণ ছোঁয়াই কিন্তু কুলসঞ্জের সময় কথা বলে, বাড়িতে গেলেও পাবেন, লাচ্ছার সময় পাবেন, সব পরোটা পাবেন আপনি। এই গোল্ডেন হারভেস্টের পরোটা গ্রামেও পাচ্ছেন। আমরা প্রিমিয়ামের মানে যে স্পেশাল ঘি ভাজা সিমাই আছে সেটাও পাই। এই সব জিনিস তো আমাদের আমরা দেখিও নাই, শুনিও নাই। তো এই কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে এই সময়ে। আপনি তো হচ্ছেন আমাদের স্মার্ট বাংলাদেশের রূপায়ণকারী, একজন পরিকল্পনা করেছেন। তো সেই জায়গা থেকে আমরা আমাদের মানে এখন আর সেই গ্রামকে আলাদাভাবে কিন্তু বিভক্ত করতে পারি না। সব আধুনিকতার ছোঁয়াই কিন্তু তারা পাচ্ছে। স্মার্টফোনের ব্যবহার হয়েছে, বিভিন্ন গ্যাজেট তারা ব্যবহার করছে, রাস্তাঘাটের সংযোগ হয়েছে, গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে। মানে যত আগে আমার মনে আছে যে আমরা শরীয়তপুর যাব, তো এটার জন্য অনেক প্ল্যান করে, ইভেন আমরা লঞ্চে করে যেতাম, খাবার দাবার রান্না করেও নিয়ে যাওয়া হতো, এবং সারাদিন চলে যেত, সকালে রওনা হলে আমরা বিকেল বা সন্ধ্যায় যেয়ে পৌঁছতাম। এখন কিন্তু সেই যাত্রাটা মাত্র 1 ঘন্টা 40 মিনিট বা 2 ঘন্টার হয়ে গেছে। আমাদের সকালে রওনা দিয়ে মতলব থেকে, মতলব চাঁদপুরের উত্তর দিকে মতলব, আমাদের এখান থেকে এখন আমরা 1.5 থেকে 2 ঘন্টা বাড়ি চলে যাই। পাকা রাস্তায় বাড়িতে গাড়ি নেওয়া যায়। আমাদের যে ছোটোকালের কথা বলেন, 60-এর দশক, 70 দশক, 80-র দশক, আমি বলবো যে সকালে 80 না 70 দশক পর্যন্ত সকালে পায়ে হেঁটে এসে নদীর কাছে লঞ্চ ঘাট আছে, সেই লঞ্চ 1 ঘন্টা পর পর আসবে। হয়তো 1 ঘন্টাটা প্রথমটা ধরতে পারলেন না, 1 ঘন্টা ওখানেই বসে থাকলেন। সেই 7টা লঞ্চ পেলেন না, 8টায় উঠলেন, নারায়ণগঞ্জে আসতে এটা 2টা 2:30টায় পৌঁছাতো। সেখান থেকে এবার বাসে উঠে ঢাকা আসতে আবার ধরুন 2 ঘন্টা 3 ঘন্টা। সে বাসও, যে বাস দেখছি এখনকার মতো এত স্মার্ট বাস না, ওইটাকে হ্যান্ডেল দিয়ে স্টার্ট করতো। বিদ্যুতের প্রশ্ন না, আমরা তো হারিকেনে বাতিতে পড়াশোনা করছি। আর যখন মা ভাত দিতেন তখন কুপি জ্বালিয়ে, বড় করে একটা কুপি জ্বালিয়ে তখন কিন্তু আমাদের ভাত সলতাটা দিয়ে। আর পড়াশোনা করতে আমাদের টিনের পাওয়া যেত, হ্যারিকেন পাওয়া যেত,
সেই সময়। আমি কিন্তু আমাদের গ্রামের সভ্যতার সাথে অনেক রিলেটেড, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার কাছে ভালো লাগে, কারণ দিন শেষে মনে হয় যে ওই মানুষগুলো এত বেশি সহজ সরল এবং সাধারণ ছিল যে তাদের জীবনের কিন্তু খুব আহামরি কোনো চাওয়া পাওয়া ছিল না, অল্পতেই তুষ্ট থাকার একটা বিষয়। এত প্রতিযোগিতাও ছিল না যে মানে বড় হইতে হবে, টাকা হইতে হবে, এই বোর্ডটা খুব একটা দেখি নেই। কিছু টাকা পয়সা হলে ধান বেচে একটা হজের চিন্তা করতো, যে হজ করে আসবে, এটা চিন্তা করতো, বড় জোর এইটুকুই চিন্তা। এবং অনেক বড় একটা ব্যাপার ছিল যে সামাজিকভাবে একজন মানে এটাকে কি বলবো আমি, মান সম্মান নিয়ে বেঁচে থাকার একটা যে ব্যাপার, মানে নিজের সম্মান বোধটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু সেই মানুষগুলোর আপনার জটিলতা ছিল না, এত মানে চাওয়া পাওয়া ছিল না, এত উচ্চাকাঙ্ক্ষাও ছিল না। লেখাপড়ার প্রচলনতা হলো 60 দশক বা 70 দশকের দিকে। আপনার ইয়াং এজের সময়টাতে চলচ্চিত্রও কিন্তু আসা শুরু করেছে, এবং আমরা যদি ওপার বাংলার দিকে একটু চোখ রাখি, উত্তম, সুচিত্রা, আরও অনেক জ্ঞানীগুণী তখন ছিলেন যারা কাজ করতেন। আপনি তো দেখতে এত সুদর্শন, এত সুন্দর, তো কখনো কি ওভাবে ইচ্ছে করেনি? যে ইচ্ছে করেছে। আমরা সিনেমা সম্পর্কে খুব বুঝতাম না, কারণ 60 দশকে আমি বললাম প্রাইমারিতে পড়েছি। আমি চাঁদপুরে বৃত্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম, তখন যে শিক্ষকের সঙ্গে গিয়েছেন এই প্রথম চাঁদপুর শহরে সিনেমা দেখার সুযোগ পাই। উনি আমাদের, কত সালের কথা এটা? 59 সনের কথা। পূর্ববর্তী, হ্যাঁ, তখন ভারতীয় ছবি বাংলাদেশে আসা শুরু হয়েছে। তখন যে ছবিটা দেখলাম, একবার সামনে বসে, মানে হয়তো কম পয়সার টিকিট, যেহেতু শিক্ষক নিয়েছে পিছনে, আর তো সামনে বসে উপর থেকে দেখেছি ওই দ্বীপ জেলে যাই, সেই গান, এই যখন ওই যে সার্কাসের কথা বললাম, এগুলো ভারতীয় গান বাজাতো, এই সন্ধ্যা মুখোপাধ্যায় অন্যদের গানগুলো, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, সেটা 60-এর দশকে, 62-64-তে ওই গানগুলো তখন আমরা শুনি এবং খুব কি বলবো উপভোগ করতাম, এবং সবার মুখোমুখি ওই গানগুলো তখন চালু ছিল। আচ্ছা স্যার, এই প্রসঙ্গটা নিয়ে আমি একটু জানতে চাই আপনার কাছে, বিকজ ওই সময়টা তো আমাদের জন্য একটা স্বপ্ন, আর আপনারা সেই সময়টা আসলে অতিবাহিত করে এসেছেন। সো গল্প জানবো, কিন্তু তার আগে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, আমরা রয়েছি আমাদের 60-এর দশক এবং 70 দশকের সময়টাতে, সেই গল্পে ফিরে আসতে চাই, কিন্তু তার আগে আরও একটি ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের ঈদের স্পেশাল আয়োজন 9 স্টারের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আরও একবার আমাদের ঈদ স্পেশাল আয়োজন 9 স্টারে। আজ আমার সাথে রয়েছেন আমাদের বিশেষ অতিথি, সাবেক সিনিয়র সচিব ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের স্মার্ট বাংলাদেশের রূপরেখা প্রণয়নকারী ডক্টর শামসুল আলম। স্যারের সাথে আড্ডা হচ্ছে এবং তার শৈশবের গল্পগুলো আসলে এত চমৎকারভাবে বলছেন, আমার তো শুনতে খুবই ভালো লাগছে, নিশ্চয়ই আপনারাও এনজয় করছেন। স্যার, আমরা চলচ্চিত্রের গল্প শুনছিলাম, এবং আমি এই প্রশ্নটা আসলে আপনার কাছে আবারও রাখবো, যে এই যে চলচ্চিত্র দেখার পরে যেটা হয়, যে কোনো একটা গান শুনলে পরে সেটা গুনগুন করে কিন্তু নিজের মাথার মধ্যে ঘুরতে থাকে। গান কি গাওয়া হয়েছে বা কখন ইচ্ছে জেগেছে যে আমি গান করতে চাই? গান করতে চাইছে না, কিন্তু ওই গুনগুন করে তো গাইতামই। ওই মা আমার সাদ নামই ছিল, তারপর এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। 65 সনের দিকে, তখন মাঝামাঝি 60-এর দশকে, বাংলাদেশে একটা বই হলো সুভাষ দত্তের, এবং তিনি নিজে ওটার নায়ক ছিলেন, সুতরাং। আপনি দেখেছেন কিনা আমি জানি না, আমরা পরবর্তীতে এসে তো আসলে দেখা এই ছবিটা খুবই তখন আমাদের একেবারেই তো কিশোর তখন বলতে পারেন, তো এই ছবিটা খুব দাগ কাটে মনের মধ্যে। একেবারে গ্রাম্য পরিবেশের একটা আখ্যান, শহরে আসলো, ওই নায়িকাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল বাবা, সামন্ত বাবা। তো এই সুতরাংয়ের যে নায়ক, তখন সুভাষ কবরী ছিল ওটার নায়িকা, তখন সে মারা যায় সন্তান হতে গিয়ে। তো সে ছিল ওই হসপিটালের, গ্রাম থেকে এসে দারোয়ান। তো ওই স্বামী ছিল মাতাল। তো এই সিনেমাটা, গানগুলো তখন খুবই ছিল, এমন মজা হয় না। এই গানটা তখন প্রত্যেকেই গাইতো, আপনি শুনছেন কিনা আমি জানি না। মানে সুতরাং তো আমাদের বাংলা চলচ্চিত্রের কিন্তু অন্যতম একটি বিখ্যাত, বিখ্যাত বাংলাদেশি। ভারতের তো আছে অনেকগুলো, ভারতে তো পথের পাঁচালী আমাদের কাঁদিয়েছে বলা যায়, অনেক ছবি ভারতের তো সবগুলাই এটা নিজে জানে। তখন তো তরুণ বয়স এবং চলচ্চিত্রগুলো দাগ কেটেছিল, মানে কখনো কি হয়নি যে আমি নায়ক হতে চাই বা আমি নায়ক হতে পারি?
আমাদের কিন্তু লাইক আমি আজকে এখানে বসে আছি বিকজ কখনো না কখনো আয়নার সামনে দাঁড়িয়ে আমার কিন্তু মনে হয়েছে যে আমি যদি টেলিভিশনে যেতে পারতাম। সেইটা ওইভাবে সিনেমাগুলো দেখেছি, অনুভব করেছি। আর আমাদের রিক্রিয়েশনের আনন্দের একটাই সোর্স ছিল পরীক্ষা হয়ে গেলে বা নানান ছুটিতে সিনেমা দেখা, সিনেমা হলে যাওয়া এবং বিভিন্ন ছবি দেখা। তার মানে আপনি সিনেমা প্রেমী? মোটামুটি সিনেমা দেখতাম, এটা তো সত্য কথাই। এবং তখন সবাই মোটামুটি সিনেমার প্রতি এক ধরনের, আর বিভিন্ন ভারতীয় বই তো বন্ধ হয়ে গেল 1965 সনে। তো তার আগে ভারতীয় বইগুলো তো অনেক দৃষ্টি আকর্ষণ ছিল, পথের পাঁচালী, অপরাজিতা, এগুলো তো তখন খুব চলছে বাংলাদেশে। সাপমোচন, সেই গানগুলো তো এখনো গাওয়া হয় পুরোনো দিনের গান বলে। এবং 65-66 এর দিকে যদি আমরা তাকাই ততদিনই কিন্তু আবার আমাদের বাংলাদেশের চলচ্চিত্র বাংলা আসা শুরু হলো। বললাম সুতরাংটা ডাক কাটলো যে 1965 সনের ছবি, সম্ভবত আমার মনে পড়ে হয় 64 নয় 65। সেই সিনেমার জগৎটাই তখন আমাদের তরুণদের একটা নেশা বা একটা আনন্দের উপকরণ বা ভাবনার জগৎ তৈরি হতো। সেটা আপনার খুব পছন্দের একটি গানের কথা যদি শুনতে চাই, যে গানটা মানে মনে পড়লে দুটো লাইন আপনি গুনগুন করে গাইতে পছন্দ করেন। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, দুটো লাইন আমরা না আমি গাইতে পারবো না, চেষ্টা করা যেতে পারে। না না না, 60-এর দশটা তো এইটা গেল, আবার সেই সময় কিন্তু আন্দোলনের সময় আসলো। আপনি খেয়াল আছে কিনা 66, এর আগে 62-তে হলো শিক্ষা কমিশন আন্দোলন, যত মনে পড়ে। তারপর 62 সনে আবার নির্বাচন হলো আইয়ুব খাঁর, আর হলো 66 সনে তো 6 দফা দিলেন বঙ্গবন্ধু। তো সেই সময়টা আবার যুবক শ্রেণীর জন্য একটা ভিন্ন জগৎ তৈরি হলো বাংলাদেশে। বিশেষ করে তখন ধুমায়িত হচ্ছিল পাকিস্তানের বিরুদ্ধে শোষণ বঞ্চনা, এগুলো কথা বলা হলো। প্রথম হলো যে একটা রাষ্ট্রীয় কাঠামো ফেডারেল, আমরা প্রভিন্স হিসাবে স্বয়ংসম্পূর্ণ, আমাদের এখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে, টাকা থাকবে ভিন্ন, আমাদের প্যারামিলিশিয়া থাকবে, এই ধরনের একেবারে স্বশাসনের মোটামুটি একটা ভালো রূপ কাঠামো ছিল, সকলেই জানেন। এবং তখন আপনাদের যে বয়সটা তো ছিল, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমরা তো আন্দোলনের মিছিলে যাচ্ছি, আমরা তো মানে তরুণ একজন তখন আমি 67-68 সনে এই আন্দোলন তো আমরা শরীক হয়েছি। আমরা মিছিল করে করে গিয়েছি। বঙ্গবন্ধু যখন অ্যারেস্ট হলেন, আগরতলা মামলায় গেলেন, বা 69 যে 11 দফা দিল ছাত্ররা, তো দিলে পরে সমগ্র তরুণ সমাজ কিন্তু তখন একটু একটা ভিন্ন সময় আমাদের কাছে চলে আসলো। অর্থাৎ রোমান্টিক জীবনের চেয়ে তখন আবার আরেক জীবন, বাস্তব জীবনের মুখোমুখি। আসলে ভাবতে ভাবতেই হয়তো বাস্তবতার মুখোমুখি আপনাদেরকে হয়ে যেতে হয়েছে। তো ধরেন 68-69 সনে তো আমরা নিজেরাও এই ঢাকা শহরে কারফিউ হলো, কারফিউ ভেঙে জনতা বেরিয়ে গেল। আমরাও, আমি তখন ইয়েতে ছিলাম, ঢাকায় ছিলাম। আচ্ছা, সেই সময়টা এই যেদিন ঠিক একেবারে তারিখটা মনে নেই, কিন্তু 69-এ দেওয়া হলো কারফিউ, ঢাকাতে যেদিন দিল সেদিন অনেক লোক মারা, সেদিনই কিন্তু আমরা বেরিয়েছিলাম এই মিছিল নিয়ে। রাজপথে নিজেকে একজন আমি বলবো স্বাধীনতাকামী মানুষ হিসেবে দেখতে, বাঙালি হিসেবে দেখতে তারা বেশি পছন্দ করেছে। আমাদের দৃষ্টিটা ওদিকে চলে গেল, একেবারেই জীবন গড়ে তুলবো, বা তখন শান্তিপূর্ণ সমাজ ছিল না, দেশও ছিল না, তো যে শান্তিপূর্ণ ভাববো। তখন ভাবলাম আমরা ঠকছি, বঞ্চিত হচ্ছি, পাশ করলে তো চাকরি পাবো না, যেহেতু পাকিস্তানের চাকরি বাঙালিদের হবে না। আই থিঙ্ক স্টুডেন্টদের জন্য, মানে ছাত্র রাজনীতিতে যারা জড়িত হয়েছেন ওই সময়টাতে, বিশেষ করে আমরা দেখেছি একটা ঢল ছিল। কিন্তু এটার প্রধান কারণ সবাই আসলে অনিশ্চয়তার একটা জীবন কাটাচ্ছিল, খুবই অনিশ্চয়তা ছিল, যে আমি পাশ করব, আমি ভালো রেজাল্ট করব, কিন্তু আমি আসলে চাকরি পাচ্ছি কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তো সেই জায়গা থেকে আমি নিজে বাঁচি বা মরি, আমার দেশকে যদি স্বাধীন করে যাই, আমার পরবর্তী প্রজন্ম এসে কিন্তু সেই সত্য এই ভাবনাটা কিন্তু তখন তরুণ সমাজে উদ্বেলিত হয়েছে, যে আসলেই সারা দেশব্যাপী তখন তার নিজের জীবন চিন্তার চেয়ে বহু জীবন, আসলে তো আমি বলবো অনেকে জলাঞ্জলি দিয়েছেন, অনেকে ভালো ছাত্র ছিলেন, কিন্তু রাজনীতি করতে গিয়ে, কেউ ছাত্র ইউনিয়ন করতে গিয়ে এত ক্যাডার হয়ে গেলেন যে লেখাপড়ায় মনোযোগ দেন না, অথচ হয়তো নিজকে বিলিয়ে দিলেন, এমনটাও হয়েছে। সেই সময়কার ঈদের কোনো ঘটনা কি মনে আছে, যে মানে একটা অস্থিতিশীল পরিবেশ, ছাত্র রাজনীতির সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত, আবার একই সাথে ঈদ? তো কখনো পরীক্ষার জন্য ঈদে থাকলে পরে 1-2টা ঈদ হয়েছে, হয়তো পরীক্ষার জন্য আর যায়নি। তো সেখানে যেটা হয়েছে, ওই মেসের দিক থেকে বা আমাদের হোস্টেলে ওটা ব্যবস্থা করা হতো, একটা ফিস্টের ব্যবস্থা হতো, প্রত্যেক মাসে একটা ফিস্ট হতো।
তো ঈদ উপলক্ষে আবার সেটা একটু আলাদা হয়েছে যৌথভাবে, সবাই মিলে সবাই রান্না মিলে, করেছেন, এমন হয়েছে? এবং এমনও হয়েছে, এবং ঈদ বা ঈদের আগে পরে পিকনিক পার্টিতেও যাওয়া হয়েছে, এই দলগতভাবে একত্রে, বা ব্যাচ হিসাবে বা এই দল হিসাবে ছাত্র লীগের থেকেও আয়োজন করা হয়েছে, এরকমও হয়েছে। তো সেসব অনুষ্ঠান হয়েছে, একত্রে করা হয়েছে। সেভাবে আসলে স্মরণীয় কোনো ঘটনা সম্ভবত স্মরণীয় বলতে এখন স্মরণীয় বলতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সে সময়, তেমন কিছু তার হয়নি। স্যার, আমি আরেকটা বিরতি নিয়ে আবারও ফিরছি আড্ডায়। প্রিয় দর্শক, আরও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর আবারও ফিরে আসবো আমাদের এই বিশেষ আয়োজন 9 স্টারে। আপনারাও থাকুন চ্যানেল 9-এর সাথে। বিরতির পরে আরও একবার আমন্ত্রণ আমাদের আয়োজন 9 স্টারের। প্রিয় দর্শক, একেবারেই শেষ ভাগে আমরা রয়েছি এবং আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি ডক্টর শামসুল আলম। তার সাথে আমরা তার শৈশব, কৈশোর, তার বেড়ে ওঠার গল্প শুনছি। আসলে এই গল্প এত অল্প সময়ে সম্ভব নয় শোনা, কিন্তু তারপরেও আমরা যদি একটু চেষ্টা করি বর্তমান সময় এবং তার প্রাপ্তির খাতাগুলো একটু মেলে ধরতে, চলুন কথা বলি। স্যার, গল্প আসলে শেষ হবে না, এখনও আমরা সেই 70 দশকেই আছি, কিন্তু আপনার কর্মময় জীবনের দিকে যদি একটু তাকাই, 74-এই আপনি কিন্তু কর্মজীবনে প্রবেশ করেন এবং শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। 2009 সাল পর্যন্ত টানা সে কাজে নিয়োজিত ছিলেন, কিন্তু তারপরেও আরও অনেক বড় বড় দায়িত্বে আপনাকে আমরা পেয়েছি। একজন সিনিয়র সচিব হিসেবে রয়েছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মানে স্মার্ট বাংলাদেশের রূপরেখার যে প্রণয়নের মতো একটা গুরু দায়িত্ব, কারণ আমরা একটা স্মার্ট বাংলাদেশের প্রত্যাশায় এখনও কিন্তু এই বাঙালি রয়েছি এবং সেই দিকে আমরা ধাবিত হচ্ছি। এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ততা, তো সে সময়টা শুরু তো হলো 74 বিশ্ববিদ্যালয়ে আমি দিয়েছি শিক্ষকতায়। তো তার আগে 72 সনে বঙ্গবন্ধু ফিরে আসেন, সেটাও একটা ঐতিহাসিক ঘটনা এবং ঐতিহাসিক স্মৃতি আমার জন্য। কারণ সেই 10ই জানুয়ারি আমি নিজেও কিন্তু এই রেসকোর্স ময়দান যেটাতে উনি আমাদের বঙ্গবন্ধুকে রিসিভ করার জন্য দিয়েছেন, সেই রিসিভ করতে এয়ারপোর্টে 4 ঘন্টা লেগে গেল। তেজগাঁ এয়ারপোর্ট থেকে 4.5 ঘন্টা লেগে গেল মিছিলটা ইয়েতে আসতে, এই রেসকোর্স ময়দান। তখন এটাকে রেসকোর্স ময়দান বলা হতো, যেটা এখন আমার সোহরাওয়ার্দী উদ্যান। তো সেই সারাক্ষণ বঙ্গবন্ধু এসে কাঁদলেন যে বাঙালি আজ মানুষ হয়েছে, আমার এখনো কানে বাজে। তো সেদিনে ছিলাম 7ই মার্চের ইয়েতে ছিলাম, ভাষণে আমি ঢাকায় ছিলাম। 75 যে ঘটনা ঘটে গেল সেটা তো বেদনাদায়ক। আমরা 72, 73, 74 দেশের মধ্যে নানান রকম দেখলাম, আপনার কি বলবো এটাকে, ষড়যন্ত্র বলবো না, নানান প্রতিবাদ, নানান রকমের গুজব ছড়ানো, বঙ্গবন্ধুকে হেয় করা। কারণ একটা বিশাল শক্তি যুদ্ধের বাইরেও, মুক্তিযুদ্ধের বাইরেও একটা শক্তি রয়ে গেল যারা আসলে বাংলাদেশ চায়নি। তারা নানানভাবে মিডিয়ার মাধ্যমে সংগঠিত হয়ে অনেক গুজব ছড়িয়ে বঙ্গবন্ধু হেয় করার জন্য চেষ্টা করেছে। অনেক পত্রিকা বাইর করেছে, হক কথা নামে একটা পত্রিকা বাইর করেছে। যত রকমের মানে খবর মানুষকে উত্তেজিত করা যায় সেটা করেছে। তো এরকম বেদনাদায়ক সময়ের মধ্যেই আমি আসলে বাইরে চলে যাই মাস্টার ডিগ্রি করতে ইকোনমিক্সে, সেটা 81 সন। তো সেই ইংল্যান্ডে তো পিএইচডি করতে 3-4 বছর আমার লেগেছে। তো 4 বছরের মধ্যে আমি ফিরে আসি, বৃত্তি ছিল, বৃত্তির মাধ্যমে গিয়েছি। এসে আপনার অ্যাসোসিয়েট প্রফেসর হলাম, প্রফেসর হয়েছি 93, 2002 থেকে 2009-10। তখন দারিদ্র্য বিমোচন কৌশলপত্র নামে বিশ্বব্যাংকের একটা গাইডলাইন ছিল, সেইটা বিএনপি সরকার গ্রহণ করেছে। তো উনি বললেন আমার এইসব গাইডলাইন হবে না, আমরা বিদেশি কোনো গাইডলাইন না, আমাদের নিজস্ব আমাদের একটা রূপকল্প থাকবে, যেটা উনি নির্বাচনে প্রচার করেছিলেন, ভিশন 2021। তো ভিশন 2021 থাকবে, আমাদের নিজস্ব পরিকল্পনা আমরা এগোবো। তো সেই পরিকল্পনা করতে গিয়ে উনি বিশেষজ্ঞ হিসাবে আমার আসার সুযোগ হয়, আমি যোগদান করি পরিকল্পনা কমিশনের সদস্য হিসাবে, এবং দায়িত্ব পাই যে রূপকল্প 21 তৈরি করা, সেটা করলাম। দায়িত্ব পাই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা করা, সেটা করলাম 11 থেকে 15, 2011-2015। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সুযোগ পেলাম 16 থেকে 20।
আবার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সমাজ সেটাও করার সুযোগ হয় 21 থেকে 25। আসলে আমি বলবো প্রতিটি ধাপে আপনার সফলতা আপনাকে পরবর্তী ধাপে আবার নিয়ে এগিয়ে গেছে। নিয়ে যেতে। আমি তো এসেছিলাম আপনার প্রথমে আনা হয়েছিল 1 বছরের জন্য, তার আগ পর্যন্ত এই পরিকল্পনা এবং পরিকল্পনার মাধ্যমে বাজেট হওয়া এইটা প্রধানমন্ত্রী খুব জোরের সঙ্গে করলেন, যে কারণে আমার প্রবৃদ্ধিটা এবং অনেক সাহসী কতগুলো মেগা প্রজেক্ট নিল, যেটা অনেকে এরা বলে যে এত ঝুঁকি নিল এত টাকা, সেগুলো করাতেই বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। সেগুলো করাতেই আজকে বাংলাদেশ এই যে ঝড়ঝাপটার মধ্যে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এই অবদানের স্বীকৃতি স্বরূপ 2020 সালে প্রাপ্ত 21 পদক দিয়েছেন সরকার, আমি কৃতজ্ঞ সরকার এবং দেশের কাছে। এবং রূপকল্প 20-21 কিন্তু আমি নেতৃত্ব দিয়েছি। শুধু তা না, 100 বছর একটা পরিকল্পনা, জলবায়ুর যে বিরূপ প্রভাব, এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এই যে পানির সংকট দেখা যাচ্ছে, এটাকে মোকাবেলার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা কিন্তু আমাদের আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেটা আমরা তৈরি করি, সেটা প্রণয়নের আমি সুযোগ পাই। তো জাতীয় ঐতিহাসিক যতগুলো পরিকল্পনা গত 1.5 দশকে, এগুলোর সঙ্গে আমি জড়িত ছিলাম। এটি হলো আমার মানে সফলতার এই 1.5 দশকের যে জাতীয় পরিকল্পনাগুলো রয়েছে, প্রতিটি পরিকল্পনার সাথে কিন্তু আপনার নামটি সম্পৃক্ত আছে। আমি জড়িত, হ্যাঁ অবশ্যই, এবং প্রণয়নে নেতৃত্ব দিয়েছি এবং সফলভাবে এগুলো সফল হয়েছে এবং তার ফলও আমরা পেয়েছি দেশের উন্নয়নের মাধ্যমে। আমরা ভারতকে মাথা পিছু আয় ফেলেছি, মাথা পিছু আয় না শুধু, সামাজিক অনেক সূচকে আমাদের প্রত্যাশিত গড় আয়ু ভারত পাকিস্তানের চেয়ে বেশি, আমাদের শিক্ষার হার ভারত পাকিস্তানের চেয়ে বেশি। যারা একেবারে শেষ প্রান্তে আছি, এবারে আবারও একটু ঈদ প্রসঙ্গে ফিরে আসতে চাই যে এবারের ঈদে সালামি পেয়েছেন বেশি না দিয়েছেন বেশি? মানে এখনও কি সালামি পাওয়ার সুযোগ আছে নাকি শুধু দিতেই হয়? না না, গিফট নিতে চাই না খুব একটা, যে কোনো কারণেই হোক, কিন্তু প্রচুর গিফট কিন্তু আমি পেয়েছি। আমার বোধহয় আর 5-7 বছর কোনো পাঞ্জাবি কেনা লাগবে না। মানে আজকে তাহলে যে পাঞ্জাবি পরেছেন এটা আমার আসলেই তাই, মানে আমি চাই না, কিন্তু কি বলবো, জোর জবরদস্তি মানুষের ভালোবাসা। তো এটা আমি অনেক পেয়েছি, আসলে সরকার থেকেও পেয়েছি, আমি জনগণ থেকেও পেয়েছি। আর আমার সবচেয়ে ভালো হলো, আমি যে 12 বছর আমলা ছিলাম বা পরে 2.5 বছর মন্ত্রী ছিলাম, আমি কোথাও কোনো রকমের, আমি বলবো, কোনো অভিযোগ, কোনো কমপ্লেন আমি রেখে আসি। আমার এটাই আমার কাছে ভালো লাগে যে আমি অন্তত সফলভাবে ঢুকেছি, সফলতার সঙ্গে পার করছি সময় এবং সফলভাবে বেরিয়ে আসছি, কোনো রকমের অপবাদ না নিয়ে। সময় একেবারেই শেষ, আমাকে বিদায় নিতে হবে। আপনাকে আমি চ্যানেল 9-এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ঈদের এই সময়টাতে, মানে পরিবার পরিজনের জন্য অনেক সময় দিতে হয়, তারপরেও আমাদেরকে আপনি ব্যক্তিগতভাবে সময় দিয়েছেন। বিদায় বেলায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো সবার আমি শুভকামনা করি, আসুন দেশকে সবাই মিলে এগিয়ে নিই। এই দেশ আমাদের, এই দেশকে আমাদের ভালোবাসতে হবে, এবং দেশকে এগিয়ে নিতে হবে। আমার প্রজন্ম এই দেশেই থাকবে, কাজে এই দেশে আমার ঠিকানা, এই দেশে আমার পরিচিতি। ধন্যবাদ এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে 9 স্টারের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এমন সব ব্যক্তিত্ব যাদের আমরা আসলে দূর থেকে সবসময় কর্মময় জীবনটাকেই দেখি, কিন্তু তার ব্যক্তি জীবনের যে গল্পগুলো রয়েছে, সেই গল্পগুলো কিন্তু আমি প্রতিদিনই আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি এই ঈদ আয়োজনে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে আমি আবারও ফিরে আসবো আপনাদেরই পছন্দের একজন ব্যক্তিত্বকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই থাকুন চ্যানেল 9-এর সাথে, উপভোগ করুন আমাদের ঈদের সকল আয়োজন। সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক।